মধুমালতি ডাকে আয়, ফুল ফাগুনের খেলা, মধুমালতি ডাকে আয়। কে কে ওখানে? এরকম পর্দার আড়ালে কে লুকিয়ে আছে? কে আছো? বেরিয়ে আসো বলছি। এভাবে লুকিয়ে লুকিয়ে একটা একটা মেয়ের স্নানের সময় তার ঘরে ঢুকতে লজ্জা করে না? বেরিয়ে আসো, বেরিয়ে আসো বলছি এক্ষুনি। আমি আমি আসছি, কেন আসতে পারি না? ও তুমি না, কেন আসতে পারবে না কেন? কিন্তু এভাবে হুট করে একটা আওয়াজ হলো, তাই তাই একটু ভয় পেয়ে গেছিলাম, এই আর কি। আমি আমি ভেবেছিলাম অচেনা কেউ হয়তো চলে এসেছে। বাবা, তুমিও তাহলে ভয় পাও? শুনে ভালো লাগলো। মানে তুমি তুমি ঠিক কি বলতে চাইছো? আই এম সরি, বাট আমি বুঝতে পারছি না। সত্যি যদি পাপ পুণ্যের ভয় পেতে, তবে আজকে কি আমাদের সঙ্গে এখানে আসতে পারতে? কি বলছো তুমি এসব? কি বলছো? আস্তে কথা বলো। পাশের ঘরেই অনেকে আছে, ওরা ওরা এসব শুনতে পেলে কি ভাববে বলো তো? চুপ করো। শুনতে থাক, ওরা দেখুক ওরা কোন চরিত্রের মানুষকে এত তোল্লাই দিচ্ছে। প্লিজ স্টপ ইট, প্লিজ। তুমি কিন্তু এবার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ একেবারে। চুপ করো। বেশ করেছি, কি করবে? তুমি যদি এবার চুপ না করো তাহলে কিন্তু আমি চেঁচামেচি শুরু করে দেবো, লোক জড়ো করে দেবো আমি। অসভ্য কোথাকার। ভালো ভালো এখান থেকে বেরিয়ে যাবে, নাকি এবার তোমাকে আমি ঘর ধাক্কা দিয়ে বার করবো? কোনটা চাও তুমি? কোনটা ভালো হবে? হ্যাঁ বেশ, চলে যাচ্ছি। শোনো, তবে একটা কথা জেনে রেখো, তোমার এই লীলা খেলা আমি আর বেশি দিন চালাতে দেব না। জাস্ট গেট লস্ট, জাস্ট গেট দ্য হেল আউট অফ হিয়ার। কোথাকার একটা অসভ্য ছোট লোক, ব্লাডি বাস্টার্ড। এখন কোনটা ঠিক কিভাবে চালাতে হবে সেটাও আমাকে তোমার থেকে শিখতে হবে নাকি? কি আপনি এখানে? ভালো করে মালটাকে হাতে রাখার চেষ্টা করুন, পাখি কিন্তু যে কোনো দিন ফুরুত করে উলে পালাতে পারে। মেঘা, ওই লোকটা তোমার ঘরে কি করছিল? অ্যাজ ইফ তুমি জানো না ও কি করতে এসেছিল এখানে। আমাকে 10টা আজে বাজে কথা শুনিয়ে ভয় দেখাতে এসেছিল, জানোয়ার একটা। বাই দ্য ওয়ে, তুমি এখানে বসো, আমি রেডি হয়ে আসছি। এরকম একটা ছোট্ট তোয়ালে জড়িয়ে তুমি ওই লোকটার সঙ্গে কথা বলছিলে? আসলে তখন তো আমি বুঝতে পারিনি যে কে এসেছিল, তাই একটা বিভৎস আওয়াজ শুনে আমি ছুটে গেছিলাম, ওজনেই এভাবে। ঠিক আছে, যাও পোশাক পরিবর্তন করে এসো, আমরা একটু বেরোবো। আমরা আমরা মানে এটা আবার কি? মানে আমরা, তুমি আর আমি। দেখো, আমার সময় হবে না। কেন? আমাদের সাথে যদি অন্য আরেকজন যেত তাহলে বোধহয় ভালো হতো, তাই না? লিসেন, যেটা জানো না সেটা নিয়ে মন্তব্যও করতে এসো না। তুমি আমাকে কি শেখাতে এসেছো এখানে? তুমি আমার চরিত্রের দিকে আঙুল তুলছো কোন সাহসে? তুমি নিজে কত টাকা রোজগার করো? মেঘা, টাকার গরম আমাকে দেখাবে না। এটা আমার নিজের রোজগার করা টাকা, আর বেশ করেছি, আরো করব। তুমি কে কিছু বলার? আর তুমি কি করে নেবে? কি করব দেখতে চাও? হ্যাঁ, বলো বলো বলো, দেখি তোমার কত ক্ষমতা। এই দেখো, এই ছুরিটা দেখতে পাচ্ছ? এটা দিয়ে তোমাকে আজকে কুপিয়ে খুন করব। কি হচ্ছে দেখি? ওটা ওটা হাত থেকে ফেলো বলছি, ফেলো ওটা। যে কোনো মুহূর্তে যে কোনো অঘটন ঘটে যেতে পারে, ওটা হাত থেকে ফেলো বলছি, ফেলো ওটা। না, আজকে আমি কারোর কথা শুনবো না। আজকেই শেষ দিন তোমার। বাঁচাও, বাঁচাও আমায়, প্লিজ হেল্প মি, বাঁচাও আমায়। সেটা সম্ভব নয়। এ কি করছেন? ছাড়ুন, ছেড়ে দিন ওনাকে, ছেড়ে দিন। আপনি যদি এক্ষুনি ঘর থেকে না যান আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি, তবে ওই মেয়েকে আমি কিছুতেই ছাড়বো না, বলে দিয়ে গেলাম। আর কোনো ভয় নেই, উঠে পড়ুন। আমি ভাবতেই পারিনি তোমরা আজকে এভাবে এসে আমাকে বাঁচিয়ে দেবে। থ্যাংক
থ্যাঙ্কস আ লট। আমরাও ভাবতে পারিনি এ ঘরে এসে ওই লোকগুলোর সঙ্গে দেখা হয়ে যাবে। এই তো আর কিছুক্ষণ, আর কখনো এত কষ্ট পেতে হবে না। মানে তোমরা তোমরা কি বলছো? হ্যাঁ, কি বলছোটা কি? আমার দিকে এগোবে না, আমার দিকে এগোবে না, প্লিজ প্লিজ এগোবে না আমার দিকে, এগোবে না প্লিজ প্লিজ, আমার চোখে লাগছে, প্লিজ প্লিজ, চলো না, চলো না, চলো না। কাজ হয়ে গেছে, পড়ে থাকে এখানে। সকাল থেকেই অঝোরে বৃষ্টি পড়ছে। দিনটা আজ সোমবার। সপ্তাহের শুরুর দিনটা কেন যে আসে, উফ! শনিবার অর্ধেক ছুটি আর রবিবার পুরো ছুটির আমেজটা ঠিকমতো উপভোগ করতে না করতেই এই সোমবারের জ্বালাতন এসে হাজির হয়। ছুটির দিনগুলো যে কখন আসে আর কখন চলে যায় তা যেন টেরই পাওয়া যায় না। এই নিয়েই মনে মনে একটু গজগজ করছিলাম, আর সেই সময় অনিরুদ্ধ আমার সামনেই একটা আরাম কেদারায় বসে খবরের কাগজে মন দিয়েছিল। ঠিক এমন সময়ে দরজায় কলিং বেলটা বেজে উঠল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সময় সকাল 9টা বেজে 2 মিনিট। এমন সময় আবার কে এলো? আর কে, নতুন কোনো কেস টেস হবে মনে হয়। হ্যাঁ যাচ্ছি। তাড়াতাড়ি গিয়ে দরজা খুলতেই দেখলাম একজন মাঝবয়সী ভদ্রলোক খুব করুণ মুখে হাত জোর করে আমাদের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন। পোশাক আশাক খুবই ছিমছাম গোছের, আর চোখের চাহনি যেন একটু বিষণ্ণ। আপনাকে ঠিক চিনতে পারলাম না তো। আমি অনিরুদ্ধ বাবুর সাথে দেখা করতে এসেছি। শুনেছি উনি নাকি অনেক জটিল রহস্যের সমাধান করে দেন। হ্যাঁ, আপনার পরিচয়? আমি অচিন্ত বাগ। আমার মেয়ে 5 দিন আগে খুন হয়। সেই ঘটনার আসল রহস্য জানতেই এখানে এসেছি। আচ্ছা বেশ, আসুন ভেতরে আসুন। এই যে ইনি ডিটেকটিভ অনিরুদ্ধ। ও নমস্কার। হ্যাঁ, এখানে বসুন। নমস্কার। এবার বলুন আপনাকে কি সাহায্য করতে পারি? আমি আমার মেয়ের খুনের তদন্ত আপনার হাতে সঁপে দিতে চাই। প্রশাসনের প্রতি আমার কোনো ভরসা নেই। টাকা থাকলেই এমন হাজার হাজার নকল সাক্ষী জোগাড় করা যায়। তাই তাই আমি আপনার কাছে সঠিক বিচারের জন্য এসেছি। প্রথমেই আপনার সাথে এমন একটি দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য আমরা সমবেদনা পোষণ করছি। তবে খুনটা কোথায় ও কখন হয়েছে বলতে পারেন? আসলে ব্যাপারটা হলো, আমরা সকলে সপরিবারে দীঘায় ঘুরতে গিয়েছিলাম। ওখানে পা দিতে না দিতেই আমার মেয়ের যে অফিসে কাজ করতো সেই অফিসের বসের সাথেও দেখা হয়ে যায়। ফলত ওনার কথা মতো আমরা সকলেই একটা হোটেলে গিয়ে উঠি। 3 দিন আমাদের সকলেরই খুব ভালো মতো সময় কেটেছিল। তবে তবে তৃতীয় দিন সমাপ্ত হতেই ভোরের দিকে ঘুম থেকে উঠে আমি দেখি আমার মেয়ের ঘরের দরজা সামান্য একটু ফাঁকা রয়েছে। আমি ভেবেছিলাম ও হয়তো একাই সূর্যাস্ত দেখার জন্য এত আগে ঘুম থেকে উঠে পড়েছে, তাই আর ঘরে ঢুকিনি। তবে বেলা বাড়ার পরেও মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় ওর ঘরে ঢুকে দেখি আমার মেয়ে সেই ঘরে নেই। তন্ন তন্ন করে চারিদিকে খোঁজাখুঁজি করলেও ওকে কোথাও পাওয়া যায়নি। তারপর সকলে মিলে সমুদ্রের দিকে খুঁজতে শুরু করি। ওখানে ওর বসের স্ত্রী ওকে মৃত অবস্থায় খুঁজে পায়। তারপর আমরা সকলে ছুটে গিয়ে দেখি ওকে সমুদ্র সৈকত থেকে আরো খানিকটা দূরে এনে সুপারি আর ঝাউ গাছের সারির এলাকায় বালি চাপা দিয়ে মেরে ফেলা হয়েছে। আপনার মেয়ের সাথে সেদিন রাতে ওই ঘরে কে ছিলেন? কেউ না, ওর মা নেই। ওর যখন 10 বছর বয়স তখনই ওর মা মারা যায়। আপনার পরিবার বলতে তার মধ্যে কে কে পড়েন, আর কাদের সাথে দীঘায় ঘুরতে গিয়েছিলেন? আমি, আমার মেয়ে, আমার ভাই আর একটি ছেলে।
একটি ছেলে মানে তার পুরনো পরিচয় কি? আপনাদের সাথে তার কি সম্পর্ক? আসলে আমার মেয়ে একটি ছেলেকে পছন্দ করত, যেখানেই যেত সব জায়গায় ওকে নিয়ে যাওয়ার বায়না করত। এর আগে কখনো নিয়ে যাওয়ার অনুমতি দিইনি। এই প্রথমবার ছেলেটি আমাদের সাথে যোগ দিয়েছিল। তার নাম তারক। আপাতত বেকার, তাই আমার মেয়ের সাথে ওর মেলামেশা নিয়েও আমার বেশ খানিকটা আপত্তি ছিল। তবে আজকালকার দিনের মেয়েরা তো আর অভিভাবকদের এত বারণ শোনে না। আমার মেয়েও তার ব্যতিক্রম নয়, তাই জেদ দেখিয়ে ওদের সম্পর্কটা পরিণতি দেওয়ার জন্য লড়াই করে যেত। আপনি আজ এখান থেকে যাবার আগে অনিমেষের কাছে ছেলেটির নাম, ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিয়ে যাবেন। হ্যাঁ, এই যে এই এই কাগজে সব কিছু লেখা আছে। আমার অনেক আগে থেকেই ওই ছেলেটির ওপরে সন্দেহ হতো। আমার মনে হয় আমার মেয়ের মৃত্যুর পেছনে এই ছেলেটির একটি বড় সড়ো হাত রয়েছে। আমার মেয়ে একটা ভালো জায়গায় চাকরি পেয়ে গিয়েছিল, সেই জন্য ছেলেটা ওকে হিংসে করত। এমনকি অনেকবার চাকরি ছেড়ে দেওয়ার জন্য বহু নোংরা কথাবার্তা পর্যন্ত বলেছে। এত কিছুর পরেও আপনার মেয়ে এই একতরফা সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন, এই বিষয়টাই একটু সন্দেহজনক নয় কি? আসলে ও একবার কারোর সাথে ভালো করে মিশে গেলে তাকে ছেড়ে থাকার কথা ভাবতেও পারত না। আর এই টানটাই ওর কাল হয়েছিল। আপনার মেয়ের নাম ও বয়স? নাম মেঘা বাগ, বয়স 30 বছর। দুঃখিত, তবে একটা প্রশ্ন না করে পারছি না। এই 30 বছর বয়সে সিঁড়ি পার করার পূর্বে আপনি কি ওনার জন্য আর কোনো পাত্র দেখেননি? আগে না, দেখিনি। শুধু আপনি নন, বরং আমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলে এই বয়সের সংখ্যাটা খুব সন্দেহের চোখে দেখত। আসলে আমার ভাই তেমনভাবে কোনো রোজগার করে না, পুরো সংসারটাই চলতো মেঘার টাকায়। তাই আমার ভয় হয়েছিল বিয়ে দিয়ে দেওয়ার পর তারক যদি ওকে আমাদের পেছনে টাকা পয়সা খরচ করতে বারণ করে দেয়, তখন আমাদের কিভাবে চলবে, এইগুলো ভেবেই পাত্রস্থ করতে পারিনি। আপনি কি করেন? আমি আগে ট্রেনে হকারি করতাম, পরে মেয়ে চাকরি পাওয়ার পর আর কাজকর্ম করিনি। আপনার মেয়ের বডিটা এখনো রয়েছে নাকি দাহ করে ফেলেছেন? প্রথমে ভেবেছিলাম দেহটা কলকাতায় নিয়ে আসব, তবে ওখানে সবাই বলল যে আগেই মারা গেছে। তাকে এভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় টেনে নিয়ে গিয়ে কষ্ট দিয়ে কী লাভ? হ্যাঁ, তাই এক প্রকার বাধ্য হয়েই ওখানে দাহকার্য সম্পন্ন করে এখানে ফিরতে হলো। দাহ কার্যের জন্য কে বা কারা সব থেকে বেশি জোর দিয়েছিলেন? ওই তো তারক, অর্চনা দেবী, আমার ভাই, মানে মোট কথা হলো আমাকে বাদ দিয়ে প্রায় সকলেই চেয়েছিলেন ওখানেই দাহকার্যটা সম্পন্ন করতে। আচ্ছা, আপনাদের এখন কি করে চলছে? কারণ বাড়ির একমাত্র আয় করার সদস্য তো এখন আর নেই। পরবর্তীতে কি করবেন কিছু ভেবেছেন? হ্যাঁ, আমার মেয়ে যেখানে কাজ করত সেখানে কোনো কর্মচারী মারা গেলে তার পরিবারকে একটা মোটা টাকা দেওয়া হতো জীবন ধারণের জন্য। তাছাড়া আমার মেয়ের মালিক খুবই ভালো, উনি আমাদের দেখবেন বলে জানিয়েছেন। বাহ, ভালো। তাহলে আপনি বরং আজ আসুন, আর আপনার নাম, ঠিকানা, যোগাযোগ নম্বর এবং আপনার মেয়ের যেখানে কাজ করতো সেই অফিসের ঠিকানা ও বসের যাবতীয় তথ্য এই অনিমেষের কাছে বলতে শুরু করুন। আমরা এর মধ্যেই একদিন আপনাদের বাড়িতে যাব। আসলে আজ আমাদের দুজনের অফিস রয়েছে, অনেকটাই দেরি হয়ে গেছে, তাই আজ আর এই কেস নিয়ে ইতিমধ্যেই কথাবার্তা এগোনো সম্ভব নয়। ও আচ্ছা আচ্ছা, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। কথাটা বলেই অনিরুদ্ধ ভিতরের ঘরে চলে গেল, আর ওই ভদ্রলোক আমার কাছে ওনার জানা যাবতীয় তথ্য দিয়ে ধীরে ধীরে নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। ভদ্রলোক চলে গিয়েছেন? হ্যাঁ, এই তো এইমাত্র গেলেন। আচ্ছা বলছি, কেসটা শুনে কি বুঝলে? একটি মেয়ের উপর সকলে মিলে যেভাবে চাপ সৃষ্টি করতে শুরু করেছিলেন, তাতে মেয়েটি খুন না হলেও কোনো না কোনো দিন হয়তো মানসিকভাবে ভারসাম্য হারিয়ে নিজেই মৃত্যুর পথ বেছে নিতেন। মেয়েটিকে ওনারা ক্রমশ একটা টাকা উৎপাদনের মেশিন বলে মনে করছিলেন, জানো তো। যাক, এসব কথা পরেও ভাবা যাবে। এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, দুটো খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি। এমনিতেই আগের বাস মিস হয়ে গেছে একেবারে, এরপর বেশি দেরি করলে তোমার আবার একদিনের মাইনে কাটা পড়বে।
অনিরুদ্ধ কথাটা কিছু ভুল বলেনি। ক্রমাগত অফিসে অনিয়মিত যাতায়াত এবং মাঝে মধ্যেই শারীরিক অসুস্থতার বাহানা দিয়ে কাজে ডুব দেওয়ার জন্য এখন আমার ক্ষেত্রে এই শাস্তি বরাদ্দ হয়েছে যে সময়ের মধ্যে অফিসে না ঢুকতে পারলে একদিনের মাইনে কাটা হবে। তাই আর কোনো বচসা না করে দুজনেই দ্রুত তৈরি হয়ে সকালের প্রাতরাশ সেরে বেরিয়ে পড়লাম নিজেদের কর্মস্থলের উদ্দেশ্যে। সারাদিনে এই বিষয়টা নিয়ে আলোচনা করে আলাদা করে কোনো কিছুই ভাবার সময় পাইনি। তবে অনিরুদ্ধ সন্ধ্যের দিকে ক্লান্ত মুখে বাড়িতে ফিরেই জামা কাপড় বদল করতে করতে বলল, উমেশ, একবার ভেবে দেখো, একটি মেয়ে যেই অফিসে কাজ করে সেই অফিসের বসের সাথে ঘুরতে গিয়ে তার আকস্মিকভাবে দেখা হচ্ছে, অথচ সেই বস জানেই না যে তার কর্মচারী ছুটিতে আছে বা ঘুরতে যাওয়ার জন্য ছুটি নিয়েছে। এটা কি সম্ভব? আর মেয়েটি যদি বাহানাই দিয়ে থাকে, তাহলে যখন ঘুরতে গিয়ে তাদের দেখা সাক্ষাৎ হচ্ছে তখন তার বস মেয়েটির উপর কোনো বিরূপ আচরণ করলেন না? ওখানে গিয়ে বিরূপ আচরণ করেও কোনো লাভ হতো না। মেয়েটার বাবার সামনে চেঁচামেচি করে এগুলো নিয়ে আজে বাজে কথাবার্তা বলে কি উপায় বার হতো বলো? সবকিছু এত সহজ নয়। যদি সহজ হতো তাহলে একটা মেয়েকে খুন হতে হতো না। তোমার মাথায় ঠিক কি চলছে বলো তো? আগামীকাল সকাল 7টার সময় মেয়েটির প্রেমিকের বাড়িতে আমাদের জিজ্ঞাসাবাদের জন্য যেতে হবে। তৈরি থেকো। এত সকালে ছেলেটা ঘুম থেকে উঠেছে কিনা তার সন্দেহ আছে। ছেলেটি জেগে থাকলে সন্দেহ নেই, তবে ঘুমিয়ে পড়লেই সন্দেহটা আরো বেশি করে চেপে বসবে। যার প্রেমিকা নাকি ঘুরতে গিয়ে এভাবে মারা যায়, তার প্রেমিকের চোখে এত শান্তির ঘুম আসে কোথা থেকে? অনিরুদ্ধ যুক্তির কাছে আমার পরাজয় নিশ্চিত। সত্যি তো, এই কথাটা তো আমি ভেবেই দেখিনি। আর শোনো, অচিন্ত্যবাবু তোমার কাছে যে সমস্ত খবরাখবর জানিয়ে গেছেন সেই সমস্ত তথ্যের কাগজটা আমার টেবিলে রেখে যাও, দরকার আছে। সেদিন হাত মুখ ধুয়ে এক কাপ চা খেতে খেতে অনিরুদ্ধ একটা খাতা নিয়ে ছক কেটে কি সব হিসেব করতে বসলো। থেকে থেকে আমি উঁকিঝুঁকি মারছিলাম আর কি। বলল, এই ছক উদ্ধার করতে চাইলে আগে খবরের কাগজের শব্দ ছকে মহিয়ান হয়ে উঠতে হবে। ব্যাস, আর কি, সরে পড়লাম নিজের কাজ নিয়ে। কারণ অনিরুদ্ধর কথা বলার অর্থ এই ছক এখন হাজার চেষ্টা করলেও আমার মাথায় ঢুকবে না। ওই যে আবার কি এলো দেখো তো। দাঁড়াও, দেখছি। চেয়ার ছেড়ে উঠে দরজা খুলতেই দেখলাম আমাদেরই বয়সী এক ভদ্রলোক ফর্মাল পোশাক পরিধান করে দরজার সামনে দাঁড়িয়ে একবার নখ খুঁড়তে খুঁড়তে নিচের দিকে তাকাচ্ছেন, আবার আমার মুখের দিকে তাকাচ্ছেন। বাইরের আবছা আলোয় মুখটা খুবই শঙ্কিত দেখাচ্ছে। নমস্কার, আপনি? নমস্কার, আমি উজান দে। আমি মেঘার সাথে একই অফিসে কাজ করতাম। আজকে ওর বাবা হঠাৎ করে আমার অফিসে এসে আমাদের সবাইকে হুমকি দিয়ে গেছেন যে উনি ওনার মেয়ে খুন করেছে, যে তাকে নাকি উনি ছাড়বেন না। আর আমি জানি এই সন্দেহের তালিকায় আমাকেও রাখা হয়েছে, তাই আমি নিজে থেকে আপনাদের সঙ্গে কিছু কথা বলতে এসেছি। বেশ, ভেতরে আসুন। ভেতরে ঢুকতে না ঢুকতে অনিরুদ্ধ আমার দিকে চোখে একটা ছোট্ট ইশারা করল। আমিও সেই তালে তাল মিলিয়ে বলতে আরম্ভ করলাম, এই যে অনিরুদ্ধ, আসল দোষী নিজেই এসে সমস্ত দোষ স্বীকার করেছেন। না না, আপনার কোথাও এটা ভুল হচ্ছে। আমি কিছুই করিনি, আর সেই কথাটাই আমি এখানে বলতে এসেছি। আপনি যদি কিছু নাই করে থাকেন তাহলে এত কষ্ট করে এই ঠিকানায় আসতে গেলেন কেন? আসলে যেদিন মেঘা খুন হয়েছিল সেদিন রাতে আমি ওর সাথে একবার দেখা করতে গিয়েছিলাম, আর সেই সাক্ষাৎকারের অন্য কেউ দেখে ফেলেছিল আর কি ওটা। আমি জানি ওদেরকে চেপে ধরলে ওরা আমার নামেই দোষটা চাপানোর চেষ্টা করবে, তাই বাধ্য হয়ে। আপনি রাতের বেলা একটি অবিবাহিত মেয়ের ঘরে কি করছিলেন? রাগে ভয় দেখাতে গিয়েছিলাম। কি নিয়ে ভয় দেখিয়েছিলেন? পাপনের কথা বলেছিলাম। মেঘা যেই ধরনের কাজকর্ম করে চলছিল তাতে ওর খুব শীঘ্রই অবনতি হবে, এইসব কথাবার্তা বলেছিলাম আর কি। কেন? মেঘা দেবী এমন কি করেছিলেন? আমাদের অফিসের বসের ছেলের সাথে মেঘার একটা সম্পর্ক রয়েছে, তাই বসের পরিবার যেখানেই যান সেখানেই মেঘাকেও সঙ্গে করে নিয়ে যাওয়া হয়। ওদিকে ওনার ব্যক্তিগত স্বার্থের কারণে অফিসে আর কেউ তেমনভাবে পদোন্নতির মুখ দেখতে পাচ্ছে না। আপনাদের যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে অফিসে গিয়ে খোঁজ নিয়ে দেখতে পারেন। আমি চেয়েছিলাম যে মেঘা যদি ওই বাড়ির বউ হয় তবে যেন অফিসে কাজ করা ছেড়ে দেয়, আর যদি অফিসে কাজ করতে চায় তাহলে বসের পরিবারের কারোর সাথে কোনো ব্যক্তিগত সম্পর্ক রাখতে পারবে না। আর মেঘা দেবী আপনার কথা কেন শুনতে যাবেন? তার কারণ মেঘা দ্বিচারিতা করেছিল। ওর তারক নামের একটা ছেলের সঙ্গে আগেই প্রণয় ঘটিত একটা সম্পর্ক ছিল, এখনও আছে। ছেলেটি আমাদের সাথে ঘুরতে গিয়েছিল। এই দাঁড়ান, আপনাদের সাথে ঘুরতে গিয়েছিল মানে? আপনিও কি মেঘা দেবী ও আপনার বসের সাথে দীঘায় গিয়েছিলেন? হ্যাঁ, অবশ্যই।
আমাদের এই ভ্রমণের পুরো খরচটাই অফিস থেকে দেওয়া হয়েছে। তার মানে মেঘা দেবী সবকিছু জেনে শুনেই ওনার বাবা, কাকা ও প্রেমিককে সঙ্গে করে রওনা হয়েছিলেন। হ্যাঁ, একদমই তাই। সেদিন মেঘা স্নান করে ঘরে পোশাক পরিবর্তন করতে যাবে ঠিক সেই সময় আমি ভুলবশত ওই ঘরে প্রবেশ করি। হ্যাঁ, আসলে দরজা খোলা ছিল, বুঝতে পারিনি। তবে 3-4 মিনিট পরেই ঘর থেকে বেরিয়ে যায়। তখনই আমার সাথে তারকের দেখা হয়। হয়তো মেঘার ঘরে আলাদা করে সময় কাটাতে যাচ্ছিল। আপনি এখানে চাকরি করছেন তাও কত বছর হয়ে গেল? হ্যাঁ, কমপক্ষে 6 বছর। বেশ, আর মেঘা দেবী নিশ্চয়ই আপনার পরে এসেছেন? হ্যাঁ, আমাদের অফিসের আরেকটি ছেলের সাথেও একসময় মেঘার খুব ভালো বন্ধুত্ব ছিল। আসলে মেয়েটি একটু গায়ে পড়া ধরনের, আর পয়সাওয়ালা ঘরের ছেলে দেখলেই যা হয় আর কি, জাল বিস্তার করে ফেলে। আচ্ছা, আপনি এইমাত্র বললেন যে আপনার বসের ছেলের সাথে মেঘা দেবীর ব্যক্তিগত সম্পর্ক ছিল বলেই মেঘা দেবী একটু বেশি সুযোগ সুবিধা পেতেন। তাহলে আপনাকে আপনার বস ওনাদের সাথে দীঘায় নিয়ে গেলেন কেন? অন্য কাউকে কেন নিলেন না? হ্যাঁ, কারণ অফিসে এই আলাদা করে দেখার বিষয়টা আমি প্রথম মুখ খুলেছিলাম আর কি। এবার আমার মুখ বন্ধ করতেই আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। মেঘা দেবীর সাথে এমনিতে আপনার সম্পর্ক কেমন? দুজন সহকর্মীর সাথে যেমন স্বাভাবিক সম্পর্ক থাকে ঠিক তেমনই। হ্যাঁ, তাছাড়া আমি বিবাহিত, ফলত বাইরের মেয়ের সঙ্গে লোক দেখানো মানে গাঢ় বন্ধনের বন্ধুত্ব আমাকে মানায় না, তাই না? বেশ, ঠিক আছে, এবার আপনি আসতে পারেন। আপনার ঠিকানা আর যোগাযোগ নম্বরটা একটু দিয়ে যাবেন তো, পরবর্তীতে প্রয়োজন পড়লে যোগাযোগ করব। হ্যাঁ, নিশ্চয়ই। আজ উঠি। হ্যাঁ, নমস্কার। অনেক ধন্যবাদ। উজানবাবু নিজের সম্বন্ধে সমস্ত তথ্য লিখে চলে যাবার পরেই অনিরুদ্ধ বলতে শুরু করল। তার মানে মেঘা দেবী ওনার বাবাকে মিথ্যে কথা বলেছিলেন। দীঘায় গিয়ে আচমকা দেখা হয়ে যাওয়াটাও পুরোটাই সাজানো। তাই তো দেখছি। যাক, লোকটি আজকে এসে ভালোই করেছিলেন। শোনো অনিমেষ, আজ রাতে আর বাড়িতে রান্নাবান্না করতে হবে না। সামনের দোকান থেকে রুটি আর আলু পোস্ত এনে খেয়ে নেবো। পরদিন সকালেই তারকাসুর বধে বেরোতে হবে। তাড়াতাড়ি শুয়ে পড়ো। অনিরুদ্ধর কথা মতো সেদিন রাতে বাইরে থেকে খাবার আনিয়ে 9:30টার দিকে আলো নিভিয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আগামীকাল ভোর 6টায় উঠে তৈরি হয়ে আগে থেকেই অনিরুদ্ধকে ভাড়া করে রাখা একটা রিকশায় করে ঠিক 7টার সময় তারকবাবুর ঘরের সামনে উপস্থিত হলাম। জীর্ণ নড়বড়ে একতলা বাড়িটা বড় রাস্তার উপর না হলেও খুব একটা ভিতরের দিকে নয়। দেওয়ালে চুনকাম পর্যন্ত ছুটে গেছে, চারিদিকে জংলি লতা বেরিয়ে রয়েছে। কেউ আছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? কেউ আছেন? এই সময় সারা নাঁতেবাড়ি কথা, আমারই এখন ঘুম পাচ্ছে। বাবা, এই যে শুনছেন, বাড়িতে কেউ আছেন নাকি? কে? উফ, এত সকাল সকাল আবার কি এলো? কি আপনারা কারা? কি ভুল ঠিকানায় এসে গেছেন নাকি? আপনি তারকবাবু তো, মেঘা দেবীর ঘনিষ্ঠ বন্ধু। মেঘা দেবীর নামটা শুনেই যেন তারকবাবুর চোখের ঘুম একেবারেই উড়ে গেল। উনিও রাস্তার দুদিকে ভালো করে লক্ষ্য করে তারপর আমাদের ভিতরে যেতে বললেন। ঘরে ঢুকতেই চোখে পড়ল ঝুল কালিমাখা কয়েকটা খুপড়ি ঘর। একটু ধুলো আছে, ঝেড়ে বসতে হবে। এবার বলুন, আপনাদের আমাকে ঠিক কি প্রয়োজন? মানে কি জানতে চান আপনারা? মেঘা দেবীর সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? ভালোই, তবে ধীরে ধীরে সেটা একেবারে তলানিতে এসে ঠেকেছিল। তলানিতে ঠেকা সম্পর্ক নিয়ে তার পরিবারের সাথে দীঘা ভ্রমণে বেরিয়েছিলেন, এটা খুবই আশ্চর্যজনক নয় কি? হ্যাঁ, আমি ভেবেছিলাম একবার শেষ চেষ্টাটা করে দেখি, তাই ঘুরতে যেতে রাজি হয়েছিলাম। তবে ওখানে গিয়ে আচমকা ওর বসের পরিবারের সঙ্গে দেখা হয়ে গেল। আরও ঘুরতে গিয়েও অফিসের আলাপ আলোচনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আপনাদের এই সম্পর্কটা কত বছর? 7 বছর। বাহ, মেঘা দেবীর মৃত্যুতে তাহলে আপনি নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছেন। কষ্ট পাইনি, ওর মতন মানুষের মরে যাওয়াটাই ভালো। সে কি, আপনার এত কাছের মানুষ মারা গেল আর শোকের বদলে ঘৃণার কথা বলছেন? খুব টাকার গরম হয়েছিল, খুব। শেষকালে ওই টাকার তলাতেই চাপা পড়েছে। ওনার বডিটা সমুদ্র তট থেকে কখন খুঁজে পাওয়া যায়? সকালবেলায় ওর বসের স্ত্রী খুঁজে পান। আসলে সকালে অনেকেই সূর্যোদয় দেখতে সমুদ্রের পাড়ে ভিড় করে। ঠিক ওই সময় একটি পরিবার বালির মধ্যে থেকে কিছু একটা আটকে থাকতে দেখে। সেটা টানতে শুরু করে। প্রথমে একটা আঙুল, তারপরে হাতের তালু, আর তারপরে ধীরে ধীরে বালি সরিয়ে চুল, বাদবাকি অঙ্গ
সবই দৃশ্যমান হয়ে ওঠে। ওনাকে কি ওই বালিতে জ্যান্ত অবস্থায় পোতা হয়েছিল? আমি কি করে জানবো সে বিষয়ে? আমি তো অনেক পরে ওখানে গিয়েছিলাম। ওই স্থানে সবার পরে কে গিয়ে হাজির হয়েছিল? মেঘার কাকা একটু ঘুমকাতুরে মানুষ, বাড়িতে অনেক দেরি করে ঘুম থেকে ওঠেন, আর ঘুরতে গিয়েও তার অন্যথা হয়নি। মেঘা দেবীর চাকরিটা নিয়ে আপনি হিংসে করতেন? না। আচ্ছা, আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই। দেখুন, আমি মেঘাকে খুন করিনি। ওকে মারার জন্য ওর ঘরে একটা ছুরি নিয়ে গিয়েছিলাম ঠিকই, কিন্তু মারতে আমি পারিনি। এসব আপনি কি বলছেন ঠিকই? দেখুন, আমাদের সাথে এমন মজা করার ফল কিন্তু ভালো হবে না। না না, আমি সত্যি বলছি। সেদিন কুন্দবাবুর সঙ্গে ওকে এত কথাবার্তা বলতে দেখে আমার মাথা গরম হয়ে উঠেছিল, তাই রাতের দিকে ওর ঘরে গিয়েছিলাম। তবে সেই সময় কথাবার্তা বলে আবার ফিরে এসেছি। খুন আমি করিনি। এগুলো ওর পরিবারের কাউকে জানাননি কেন? ভয়ে কাউকে কিছু বলতে পারিনি। পুলিশের খাতায় একবার নাম উঠে গেলে এত পড়াশোনা করেও কোনো লাভ হবে না। আপনার কাউকে সন্দেহ হয়? হ্যাঁ, তা হয়। মেঘার কাকা মাঝে মধ্যেই শরীরে একটু খিঁচুনি আসে, একটু পাগলাটে গোছের। এই স্বভাবের জন্য কোনো দীর্ঘস্থায়ীভাবে কাজে তিনি থাকতে পারেননি কখনো। মেঘার মুখশ্রীর সাথে মেঘার কাকির মুখশ্রীর নাকি অনেকটাই মিল আছে, তাই মেঘার কাকার খিঁচুনি উঠলেই তিনি মেঘাকে মারার চেষ্টা করতেন। এরকম কাজ উনি এর আগে অনেকবার করেছেন। আমি তো শুনেছিলাম মেঘার কাকার নাকি বিয়ে হয়নি। না না, ওটা মিথ্যে। বিয়ে হয়েছিল, তবে সেই স্ত্রী কয়েকদিন পরেই ঘর ছেড়ে পালিয়ে যায়। তারপর অনেক খুঁজেও তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। সেই থেকেই ওরা সবাই বলে বেড়ায় যে কাকার কোনো ভালো কাজকর্ম নেই বলে অবিবাহিত। যেদিন মেঘা দেবী মারা যান সেদিন ওর কাকার শরীরের মধ্যে এমন অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলেন? না, তবে ওর ঘরের বাইরে দিয়ে ওর কাকাকে একবার পায়চারি করতে আমি দেখেছিলাম। আচ্ছা, আপনার পায়ে ওটা কিসের দাগ? দাগ? কোথায়? কই, কিছু নেই তো। না, ভালো করে দেখুন, আপনার বাম পায়ের পাতার উপর একটি দাগ রয়েছে, ওটা কিসের? ও, ওটা ওটা নতুন জুতো পরে ফোসকা পড়েছে। নতুন জুতো জোড়া কোথায়? আসলে জুতো জোড়া আমার মাপের নয়। আমার এক বন্ধু নতুন জুতো কিনেছিল, তার জুতোটাই একদিন পরতে গিয়ে এই অবস্থা। আচ্ছা, ঠিক আছে, আজ তবে চলি, পরে কখনো প্রয়োজন পড়লে আবার আসবো। ঠিক আছে, নমস্কার। আমরা দুজন কথা বলে বেরিয়ে আসলাম। রাস্তায় নামতেই অনিরুদ্ধ নিজের পকেট হাতড়ে দুটো সিগারেট বার করে একটা আমাকে দিয়ে আরেকটা নিজের দাঁতে চেপে তারপর আমাকেও কৃপা করে একটু আগুন দিয়ে বলল, ছেলেটি একটু আলসে হলেও প্রতিদিন সময় করে শরীর চর্চা করে। আমিও লক্ষ্য করেছি, শরীরের পেশিগুলো কিন্তু খুব বলবান। একটা কথা তো খুব পরিষ্কার যে মেঘাদেবী সবকিছু জেনে শুনেও আগুন নিয়ে খেলছিলেন। উনি যাদের সাথে দীঘায় ঘুরতে গিয়েছিলেন সেই সব কটা মানুষের সাথে ওনার সম্পর্ক মোটেও সমানুপাতিক নয়। এখানে কোনো একটা গণ্ডগোল তো রয়েছে। আমার কেন জানি না মনে হচ্ছে এমন কিছু একটা বিষয়কে উনি চাপা দেওয়ার চেষ্টা করছিলেন যেটা সমাজের চোখে অপ্রীতিকর, তাই ওনাকে একের পর এক মিথ্যার আশ্রয় নিতে হয়েছিল। আচ্ছা, বলছি আমরা এখান থেকে কোথায় যাব? আপাতত সামনে কোনো দোকান পেলে একটু চা খাবো। সকাল থেকে পেটে কিছু পড়েনি, মাথাটা একেবারে ধরে রয়েছে। এক কাপ চা খেয়ে থানায় যাব। হ্যাঁ, তো তাড়াতাড়ি? মানে তোমার আমার জন্য থানায় ঝাড় দেওয়ার কর্মী ছাড়া আর অন্য কেউ অপেক্ষা করবে বলে তো মনে হয় না। না না, অপেক্ষা করবে। গতকাল রাতেই পার্থবাবুকে ফোন করে অনেক কিছু বলেছিলাম। উনি নিজে বলেছেন আজকে 7 সকালে এসে থানায় বসে থাকবেন। এইগুলো আবার কখন করলে? আমাকে তো কিছু জানাওনি। তাড়াতাড়ি পা চালাও, এখন পেটে চা না পড়লে আর কোনো কথা বলবো না। অনিরুদ্ধর বন্ধ মুখ খোলার জন্য তাড়াতাড়ি করে একটা চায়ের দোকান খুঁজে সেখানেই 1 কাপ করে চা খেয়ে দুজনে থানায় গিয়ে পৌঁছলাম। দেখলাম পার্থবাবু বাইরের বেঞ্চিতে বসে বসে মশা তাড়াচ্ছেন আর হাই তুলছেন। আরে এই তো চলে এসছেন, তা এত দেরি হলো যে? সকাল সকাল একজনের বাড়িতে জেরা করতে গিয়েছিলাম। কিছু ফল মিলল? অনিমেষবাবু ভালো আছেন তো? আগে হ্যাঁ, খবর তো সব ভালোই আছে। দেখুন, আপনাদের কথা মতো আমি দীঘার থানায় একবার যোগাযোগ করেছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় ওনারা কেউ ঘটনাটাকে থানা পর্যন্ত নিয়েই যাননি। সে কি, মেঘাদেবী ওনার একমাত্র মেয়ে, আর তার জন্য এটুকু করলেন না? আপনার কি মনে হয় এর পিছনে কি থাকতে পারে কারণ? ভয় দেখিয়ে কেউ মুখ বন্ধ করার চেষ্টা করতে পারে বলে তো আমার মনে হয় না।
তবে হাতে না মেরে ভাতে মারতে চাইলে মুখ বন্ধ করা গেলেও যেতে পারে। মানে কাকে সন্দেহ করছেন বলুন তো? আপনি আজকে একটু আমার সাথে চলুন, মেঘাদেবী যে অফিসে কাজ করতেন সেই অফিসে গিয়ে একবার ঢু মেরে আসি। বেশ তো, চলো, আমিও সাথে যাচ্ছি। এই না না, একদম না, তুমি এখান থেকে সোজা আমাদের বাড়িতে যাবে। এরপরে তোমার কাজ চলে গেলে নতুন কাজ জোটাতে কিন্তু অনেক বেগ পেতে হবে। তাছাড়া আজকে একটা ছোট্ট প্রশ্নোত্তর পালা করেই চলে আসবো, তার জন্য পার্থবাবুর সাথে থাকলেই হবে। চলুন তবে এগোনো যাক। হ্যালো অনিমেষবাবু, আপনার অ্যাসিস্ট্যান্টের চাকরিটা গেল বলে। আসছি অনিমেষ, সাবধানে যেও। আমাকে যখন নেওয়াই হলো না অগত্যা আমি ফিরে এসে নিজের মতন দুটো গরম ভাত ফুটিয়ে ডিম সিদ্ধ দিয়ে খেয়ে অফিসের জন্য বেরিয়ে পড়লাম। সারাদিন কাজে যদিও মন টিকল না, বারবার মনে হচ্ছিল আজকেই বোধহয় সমস্ত জট খুলে যাবে আর আমি মাঝখান থেকে সবকিছুর সূত্র থেকে বঞ্চিত হব। দেখতে দেখতে যদিও সন্ধে হয়ে এলো বাড়ি ফেরার সময়। বাড়ি ফিরতেই দেখলাম দরজা একটু ফাঁক করা। এই তো চলে এসেছো, দিনটা কেমন কাটলো? শোনো, সব ভনিতা রাখো, তুমি কি কি জানতে পারলে সেগুলো বলো তো। আরে অনিরুদ্ধবাবু, এর চেয়ে বরং আপনি অনিমেষবাবুকে সঙ্গে নিলেই পারতেন। উনি অফিসে গিয়েছিলেন ঠিকই, তবে ওনার মনটা কিন্তু পুরোপুরিভাবে আপনার সঙ্গেই ঘুরছিল। আজ ওনার অফিসে গিয়ে 2-4 জনকে একটা পলিসির বিষয়ে প্রশ্ন করেছিলাম, এর বেশি কোনো কাজ এগোয়নি। কিসের পলিসি? ওই যে কর্মচারী মারা গেলে তার পরিবারকে মোটা টাকা অনুদান দেওয়া, মনে নেই? হ্যাঁ, তা ওনারা কি বললেন? বললেন তো অনেক কিছুই, যেমন ওনাদের অফিসটা কোনো সরকারি সংস্থা নয়, তাই এরকম কোনো অনুদান দেওয়ার প্রশ্নই ওঠে না। দ্বিতীয়ত, ওনারা নাকি অনেক সময় মাস মাইনে ঠিকঠাক সময় পান না, এবং সেগুলো নিয়ে অনেক সময় ওনাদের বসের সাথে ওনাদের বচসা ও মনোমালিন্য হয়। তৃতীয়ত, ওনাদের বসের স্বভাব চরিত্র নিয়েও বেশ কিছু কথাবার্তা উঠে এসেছে। হাঁটুর বয়সী মেয়েদের সাথে যখন তখন যেখানে সেখানে বসে আলাপ করতেও দেখা গেছে। ওনাদের অফিসে মেঘাদেবীকে নিয়েও এরকম একটা গুজবের ঘটনা থাকলেও থাকতে পারে। আজকে যেহেতু আমার সাথে পার্থবাবু ছিলেন, তাই অনেকেই ভয় পেয়ে সেভাবে মুখ খোলেননি। আমি আসলে ওনাকে নিয়ে গিয়েছিলাম অন্য কারণে। অনেক অফিসে এভাবে বাইরের লোক গেলে তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না, কিন্তু সেখানে পার্থবাবুর ইউনিফর্মটা থাকলে আমার অনেকটা সুবিধা হতো, সে কথা মনে করেই নিয়ে যাওয়া। যদিও এই কথাগুলো আজকে কৃপেশবাবুর কানে উঠবে, তাই উনি আগে থেকেই খুব সচেতন হয়ে আগামীকাল আমাদের প্রশ্নপত্রের উত্তর দেবেন। তার মানে আগামীকাল তোমরা ওনার বাড়িতে যাচ্ছ, তাই তো? একদম ঠিক। তা আগামীকাল কি আমি যেতে পারি, নাকি সেখানেও তোমরা দুজন যাবে? আগামীকাল অনিরুদ্ধবাবু আপনাকে না নিয়ে গেলেও আমি আপনাকে জোর করে নিয়ে যাব, বুঝলেন? হ্যাঁ, অনিরুদ্ধর কথার মান রেখেছিল। কৃপেশ বাবুর বাড়িতে আমরা যে জিজ্ঞাসাবাদ করতে যাব এই কথা আমি নিজেই টেলিফোন করে ওনাদের জানিয়ে দিয়েছিলাম। তাই পরের দিন ঠিক 8টা নাগাদ ওনাদের বাড়িতে গিয়ে হাজির হলাম। বাড়িটা বেশ বড়। কৃপেশবাবু জাতে মারোয়ারি, তবে ওনার স্ত্রী খাঁটি বাঙালি। কৃপেশবাবুর সাজ পোশাক দেখে উনি যে মারোয়ারি সেটা বোঝা গেলেও কথায় কিন্তু হিন্দিভাষীর টান নেই। চোখ মুখ দেখে একবারের জন্য মনে হলো না যে আমাদের আগমনে বিন্দুমাত্র বিব্রত হয়েছেন। নমস্কার, আপনি নিশ্চয়ই জানেন আজকে আমরা এখানে কেন এসেছি? হ্যাঁ জানি, আমার অফিসের একটি মেয়ে খুব অদ্ভুতভাবে মারা গিয়েছিল। তার কেসের তদন্ত করতেই তো ওর বাবা আপনাদের ভাড়া করেছেন। বলুন না কি জানতে চান। আমার কোনো সমস্যা নেই, মেয়েটি বেঁচে থাকতে এই পরিবার থেকে অনেক রকম সাহায্য পেয়েছে। এমনকি অফিসের কাজ ছাড়াও আমার বাড়িতে এসে অনেক সময় আমার মেয়েকে দেখাশোনা করত। কেন, আপনার স্ত্রী তো বর্তমানে রয়েছেন, তবে মেঘাদেবীর ওই বাড়িতে ঠিক কী প্রয়োজন ছিল জানতে পারি? আসলে আমার মেয়ে ওকে খুব ভালোবাসত। ধীরে ধীরে একটা আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠেছিল, তাই সেইটা নিয়ে আসতো। এবং আমার স্ত্রী, সেও তাকে খুব স্নেহ করতেন। বেশ, মেঘাদেবীকে আপনি তো দীঘায় নিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, শুধু ওকে নয়, আমার আরেক কর্মচারীকেও সঙ্গে নিয়ে গিয়েছিলাম। আসলে ওরা দুজন শেষ মাসে খুব ভালো কাজ করেছে, আমি খুব খুশি হয়েছি, তাই আমার তরফ থেকে একটু ছুটি দিয়েছিলাম। শুনলাম আপনি নাকি মেঘাদেবীকে নিজের পুত্রবধূ মনে করবেন বলে ঠিক করেছিলেন। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আসলে আমার ছেলেটা একদম অফিসের কাজে মন বসাতে পারে না, তাই ভেবেছিলাম ওই মেয়েটার সাথে বিয়ে হলে যদি সংসারী হয়ে ওঠে তবে তো ভালোই হতো। আপনার ছেলের এই বিয়েতে মত ছিল? ও বাচ্চা ছেলে, তাছাড়া এইসব কি আর কেউ নিজের বাবার সাথে আলোচনা করে বলুন তো? এই ঘরটাও তো আমার ছেলেরই। দেখছেন না চারিদিকে কেমন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। এতদিনে কিছুই শেখেনি। মেঘাদেবী এই বিয়েতে রাজি ছিলেন না,
ওর এক কুলাঙ্গার প্রেমিক ছিল, আমাদের সঙ্গে দীঘাতেও গিয়েছিল। ওই ছেলেটাই তো এসব সহ্য করতে না পেরে কোনো কুমতলব করে মেয়েটাকে মেরে ফেললো। ও আচ্ছা আচ্ছা, বেশ। আচ্ছা, আপনার বয়স কত হবে? আর জন্ম তারিখ জানা নেই, পরে সব সরকারি কাগজপত্র আন্দাজে করা হয়েছিল। ওই হিসেব করে ধরে চললে 58 হবে হয়তো, ধরে নিন। আচ্ছা, এই ব্যবসা কত বছরের? আমার অফিসের নাম অমরাবতী, তার বয়স কম করে ওই 25 বছর। আর এর সাথেই আমার ছোট্ট যে ব্যবসা রয়েছে, মানে অমানিসা নামে, তার বয়স মাত্র 5 বছর হবে হয়তো। তার মানে আপনি এই কয়েক মাস হলে একটু বেশি লাভের মুখ দেখছিলেন? আগে হ্যাঁ, তা বলতে পারেন। ঠিক আছে, এবার আপনি আসতে পারেন, আর যাবার পর আপনার ছেলেকে এই ঘরে পাঠিয়ে দেবেন। আচ্ছা বেশ, উঠলাম। কৃপেশবাবু বেরিয়ে যেতেই ওনার বড় ছেলে কুন্দবাবু ভুরুকুচকে দরজার সামনে এসে উপস্থিত হলেন। নমস্কার কুন্দবাবু, বসুন। তা আপনি কি করেন? আমি আপাতত ইউনিভার্সিটির ছাত্র, আর যদি রোজগারপাতির কথা জিজ্ঞাসা করেন তবে ওই টুকটাক টিউশনই করি। আপনার বাবার এত বড় একখানা ব্যবসা থাকতে আপনি টিউশনই কেন করেন? আমার কাছে খবর আছে আপনার বাবা নাকি কয়েক মাস আগে একজন কর্মঠ কর্মচারীর জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন। তাহলে ওই পদটা আপনি কেন দখল করলেন না? তাহলে কি আপনি তেমন কর্মঠ নন? ব্যবসাটা যখন আমার বাবার, তখন খুব স্বাভাবিকভাবেই বংশানুক্রমে ওর মালিকানা পরবর্তীতে আমার কাছেই আসবে। এবার আপনিই বলুন না, ভবিষ্যতের মালিককে কি এখন সামান্য কর্মচারীর পদে মানায়? তা মানায় না বটে, কিন্তু আগে থেকেই সব কাজে যুক্ত থাকলে অনেক কিছু শেখা যায়। আপনার বুঝি সেসবের প্রয়োজন নেই? না, নেই, সেসব দরকার নেই। এখনই বাবার কাজে মনোনিবেশ করলে আমার পড়াশোনায় ক্ষতি হতে পারে। তাই আমি আমার বাবার অফিস আর ব্যবসা দুটো থেকেই একটু ডিস্টেন্স মেনটেন করতে পছন্দ করি। আর বাবার থেকে আরও খানিকটা দূরত্ব বজায় রাখতে পারলে বাঁচেন, তাই তো? দেখুন, আমাদের প্রত্যেকের আলাদা আলাদা একটা জীবন আছে। ছেলেমেয়েরা বড় হওয়ার পর সবসময় যে তাদের বাবা মায়ের সাথেই তারা বাকি জীবনটা থাকবে, এটা তো নাও হতে পারে, তাই না? কিন্তু আপনার বাবা তো সংসারের প্রতি দায়বদ্ধ, তাই না? পুরোপুরি না হলেও কিছুটা। কেন পুরোপুরিভাবে নয় কেন? আপনাদের কোনো চাহিদা উনি অপূর্ণ রেখেছেন? দেখুন, সব কিছু তো আর মুখে বলে প্রকাশ করা যায় না। রোজগার, আচার আচরণেও কার গুরুত্ব কতখানি তা বুঝিয়ে দেওয়া যায়। এই যেমন ধরুন, আমার বাবা আমার চেয়েও আমার বোনকে বেশি স্নেহ করেন। ওটাই তো স্বাভাবিক। শুনেছি পুত্র মাতার কাছে অধিক প্রিয় হয় আর কন্যা পিতার কাছে। আপনার বাবা তো সেই কথা মেনেই চলেছেন। বাবা দিনরাত নেশা করে, এগুলো আমার ঠিক পছন্দ নয়। আর তাছাড়া বেশিরভাগ সময় কাজ নিয়ে ব্যস্ত থাকেন। আমরা যেন ওর পর, আমার চেয়েও একটা বাইরের মেয়ে ওনার কাছে অনেক বেশি আপন, প্রিয়। যতস্ব। তাই নাকি? সেটা কেমন? এই যে মেয়েটি মারা গেছেন, ওই মেয়েটি নানাভাবে আমাদের সংসারে ধোকার চেষ্টা করত। ঠিক আছে, মেয়েটির একটি প্রেমিকও রয়েছে। সে একবার আমাদের বাড়িতে এসে আমাকে খুন করার হুমকি দিয়ে গেছিল। এমনকি বাবার অফিসে গিয়ে অনেক ঝামেলা করেছে। আমি বারংবার বলেছি ওনার হাতের কাছে পেয়ে এভাবে ছেড়ে না দিয়ে পুলিশে দেওয়ার জন্য, কিন্তু আমার কথা কেউ শুনবে কেন? চত্বস্ব, ওয়ার্থলেস। আর আজ ওই ছেলেটি নিজে তার প্রেমিকাকে খুন করেছে, আর এখন আমাদের এইসব বিষয় জড়াচ্ছেন। কিন্তু উনি কেন নিজের ভালোবাসার মানুষটাকে খুন করতে যাবেন? কারণ মেয়েটির চরিত্র ভালো নয়। মেয়েটিকে আমার বাবা স্নেহ করতেন বলে কখনো তার দোষ দেখতে পেতেন না। তবে এটা তো সত্য যে মেয়েটি বহুপথগামী মানসিকতার। এমনকি আমাকেও একবার ওনার ফাঁদে ফেলার চেষ্টা করেছিল। সেটা কীরকম? আমরা যখন দীঘার হোটেলে ঘর ভাড়া করি, তখন মেয়েটি আমাদের ঘরে চুপিসারে এসে একগুচ্ছ গোলাপ রেখে যায়। এবার আপনি ভেবে দেখুন, যেই মেয়ে নিজের পরিবার ও প্রেমিককে সাথে নিয়ে কোথাও ঘুরতে যায়, সে কি করে এক অন্য পুরুষের ঘরে গিয়ে ফুল রেখে আসতে পারে? এই কারণগুলোর জন্যই তারকবাবু আমাকে খারাপ নজরে দেখেন। আপনার জীবনে এমন ফুল টুল দেওয়ার মতো কোনো ভালো বান্ধবী আছে? মানে হ্যাঁ, আছে, তবে সেরকম গভীর কোনো বিষয় নয়। শুনেছিলাম আপনার বাবার নাকি সেই সম্পর্কে প্রবল আপত্তি রয়েছে। ঠিকই শুনেছেন। আসলে মেয়েটি খুবই গরিব, তাই বাবা ওকে অতটা পছন্দ করেন না। আপনার কি অন্ধকারে ভয় পাবার প্রবণতা রয়েছে? কেন বলুন তো? আপনার ঘরে বিভিন্ন মাপের আলোর পরিষেবা দেখতে পাচ্ছি, তাই জিজ্ঞাসা করছি। হ্যাঁ, একটু ফোবিয়া আছে।
এটা ঠিক কবে থেকে আছে, মানে একটু মনে করে বলতে পারবেন? আমি আমি জন্মগতভাবেই অন্ধকারে খুব ভয় পাই। বেশ। আচ্ছা, আপনার বান্ধবী কি কখনো এই বাড়িতে এসেছিলেন? হ্যাঁ, একবার সকলের সাথে পরিচয় করাতে নিয়ে গেছিলাম। আচ্ছা বেশ, এবার বলুন, আপনার বোনের সম্পর্কে আপনার কিছু বক্তব্য রয়েছে? না, ও এই পরিবারের বাধ্য সন্তান, তাই ওকে নিয়ে কোনো মন্তব্য করতে আমি চাই না। বাহ, খুব সহজ স্বীকারোক্তি। আচ্ছা, আপনার ডান হাতের আঙুলের কোনায় ওই যে কাটা দাগটা রয়েছে, ওটা কিসের দাগ বলুন তো? হ্যাঁ, ও ও ও আচ্ছা, তাই তো আমি নিজেই জানি না কখন কেটে গেছে। ঠিক আছে, এবার আপনি আসতে পারেন। যাবার সময় আপনার মাকে এখানে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ, ঠিক আছে। কুন্দবাবু চলে যাওয়ার মিনিট কয়েক পর অর্চনা দেবী অর্থাৎ কৃপেশ বাবুর স্ত্রী এক হাত ঘোমটা টেনে ধীর গতিতে হাঁটতে হাঁটতে ঘরের ভেতরে প্রবেশ করলেন। নমস্কার অর্চনা দেবী, এখানে বসুন। নমস্কার। আমি কিন্তু কিছুই জানি না। ঠিক আছে, আপনি যেটুকু জানেন আমরা সেটুকুই জিজ্ঞাসা করব। আপনার ছেলে মেয়েদের সাথে আপনার সম্পর্ক কেমন? ভালোই তো, ওরা আমার সব কথাই শোনে। কিন্তু আমি যে শুনছিলাম আপনার মেয়ে নাকি আপনাকে অতটা পছন্দ করে না। আসলে বাচ্চা মানুষ তো, নতুন নতুন সঙ্গী সাথী পেলে যা হয়, মাকে একটু ভুল বুঝতে পারে। আর আপনার সাথে আপনার স্বামীর সম্পর্কটা ঠিক কেমন? ভালোই সম্পর্ক, যেমন হয় আর কি। ভেবে বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, সব কিছু ঠিকই আছে। আমাকে সবটা বলতে পারেন? অর্চনা দেবী আমাদের সাথে কথা বলছিলেন, ঠিক এমন সময় কৃপেশ বাবু পুনরায় এসে দরজায় টোকা দিলেন। বলছি, আপনার যতটুকু জানা ছিল জেনে ফেলেছেন, এবার আসতে পারেন। ঘরে ঢুকে স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন এই বিষয়ে উত্তর দিতে আমি আমার স্ত্রী কেউ বাধ্য নই। কৃপেশবাবু, প্রথমত যখন কেউ কাউকে জিজ্ঞাসাবাদ করে তখন বাইরে দাঁড়িয়ে তাদের কথাবার্তা শোনাটা একটা আইনত অপরাধ। বেশ, তবে থানায় দেখা হবে, কিন্তু এখন আপনি আসতে পারেন। ঠিক আছে, তবে কাজটা ভালো করলেন। ছেড়ে দিন, আপনাকে তুলতে হবে না, আমি ঠিক করে নেব। হুট করে শেষবেলায় এসে কৃপেশ বাবুর এমন ভোল বদলের কারবার দেখে আমাদের সন্দেহ আরও বেশি করে জাঁকিয়ে বসল। ওনার বাড়ি থেকে বেরোতেই অনিরুদ্ধ দাঁতে দাঁত চেপে বলল, অনিমেষ, তুমি সময় মতো অফিসে যেও। আমি আজকেও একবার পার্থবাবুকে সঙ্গে নিয়ে বেরোবো। এরপর আমার উত্তরের অপেক্ষা না করেই অন্য রাস্তায় হাঁটা দিল। আমিও অগত্যা তাড়াতাড়ি করে একটা বাস ধরে সরাসরি নিজের অফিসে চলে গেলাম। খেতে, কাজ করতে, বিশ্রাম নিতে, না, কোনোভাবেই এই কেসের জটগুলো আমার মাথায় কোনো উত্তর বার করতে পারছিল না। এদিকে অনিরুদ্ধকে কিছু জিজ্ঞাসা করতে গেলে যে একটা হেস্তনেস্ত কাণ্ড বেঁধে যাবে এ আমি বেশ জানতাম, তাই ঘড়ি ধরে গুনে গুনে সন্ধে হবার অপেক্ষা করতে লাগলাম। বাড়ি ফিরতেই কাঁধের ব্যাগটা কেদারায় ছুড়ে দিয়ে অনিরুদ্ধর মুখের দিকে ড্যাব ড্যাব করে বোকার মতো তাকিয়ে রইলাম। এক কাজ করো, কৃপেশবাবুকে ফোন করে জানিয়ে দাও আগামীকাল আমরা ওনার বাড়িতে যাচ্ছি এবং আমাদের সমস্ত রহস্যের সুরাহা হয়ে গিয়েছে। আরে আমি তো কিছুই বুঝতে পারলাম না, আমাকে অন্তত একটু বুঝিয়ে বলো। আগামীকাল একটা খেলা হবে, সেই খেলাতে যে জিতবে সেই হবে আসল খুনি। খেলা? খুনি? আরে তুমি কি পাগল হয়ে গেলে নাকি? না অনিমেষ, তবে ওই বাড়ির লোকগুলোকে এখন পাগল করে না দিলে ওদের মুখ থেকে সত্য বার করা অসম্ভব। আমি যদিও এই কথা সারমর্ম তেমন কিছুই বুঝতে পারলাম না, তবুও অনিরুদ্ধর কথা মতো ওই বাড়িতে টেলিফোন করে যেমন বলতে বলা হয়েছিল ঠিক তেমনই বললাম। তারপর রাত পোহাতেই উপস্থিত হলো সেই অপেক্ষার দিন। সারা রাত চিন্তায় আমার ভালো করে ঘুম পর্যন্ত হয়নি। অফিস থেকে মিথ্যে বলে আবারও ছুটি নিয়েছি, কিন্তু কাহিনীর একেবারে শেষ অধ্যায়ে এসে অনিরুদ্ধ নাটকীয় ভঙ্গিমায় দৃশ্যে যবনিকা পতনের লোভ আমি ছাড়তে পারবো না। তার জন্য প্রতি মাসে আমি এমন 1000টা অফিস বদল করতে রাজি আছি। আচ্ছা, প্রথমেই বলে রাখি, আজকে আপনাদের সকলের সাথে এখানে একটা খেলা খেলার জন্য আপনাদেরকে এভাবে ডেকে আনা হয়েছে। এরকম একটা শোকের পরিবেশে আজকে আপনি আমাদের এখানে সবাইকে খেলার জন্য ডেকেছেন? হ্যাঁ, আপনি কি আমাদের সাথে রসিকতা করছেন? বালাই ষাট, রসিকতা কেন করতে যাব? তবে এর থেকে বেশি কোনো প্রশ্নের উত্তর আমি এখন দিতে পারবো না, বরং আমি যে প্রশ্নগুলো আপনাদের করব সেগুলো খুব ঠান্ডা মাথায় ভেবে চিন্তে উত্তর দেবেন। আমরা উত্তর দিতে বাধ্য নই। বাবু, আপনি সকলের সামনে ঠিক যতখানি মানসিকভাবে ভারসাম্যহীন সেজে থাকার চেষ্টা করেন, বাস্তবে মনে হয় ঠিক অতটাও ভারসাম্যহীন নয়, তাই না? এই জন্যই তো আপনার অতীতের সমস্ত ঘটনার কথা আপনাকে বারংবার মনে পড়ে যায় এবং বারংবার তাই আপনি মেঘা দেবী
মধ্যে নিজের স্ত্রীকে দেখে তাকে মারবার চেষ্টা করেছিলেন। এসব আপনি কি বলছেন? আমার কখনো বিয়েই হয়নি। আজকে আর মিথ্যে বলে লাভ নেই কোনো। ডিটেকটিভ অনিরুদ্ধ না জেনে শুনে কোনো কথা বলে না। কথাগুলো একটু তাড়াতাড়ি শেষ করলে ভালো হয়, আমার সময় নষ্ট হচ্ছে। দুঃখিত দীপ্তি দেবী, তবে এই বিষয়ে এখন আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। বন্ধুবাবু, আপনার মনে আছে আপনি আমাকে বলেছিলেন ছোটবেলা থেকে আপনি অন্ধকারে খুব ভয় পান। আপনার কিছু পুরনো বন্ধু বান্ধবদের ঠিকানা জোগাড় করে আমি এটা জানতে পেরেছি। আপনার সেই সমস্ত কথাই একটা বাহানা। আপনি পরিবারের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন ঠিকই, তবে তার পেছনে আপনার আরও বড় কোনো উদ্দেশ্য লুকিয়েছিল। এসব কি আজে বাজে কথা বলছেন আপনি? আপনার বাবার সাথে তো মেঘাদেবীর একটা সম্পর্ক ছিল, তাই জন্যই তো উনি মেঘাদেবীকে পুরোপুরিভাবে পাবেন না বলে তারকের উপর ক্ষোভ থেকে মেঘাদেবীকে এভাবে খুন করে চিরতরে পৃথিবী থেকে মিটিয়ে দিলেন। আপনার নামে আমি থানায় মানহানির মামলা করব। পার্থবাবু, ওনার হাতে আগে হ্যান্ডকাফ পরান, বাকি কথা তারপরে হবে। না না, আমার বাবাকে ছেড়ে দিন, বাবা কিছু করেননি। ঠিক আছে, সে কথাগুলো থানায় গিয়ে বলবেন। পার্থবাবু, আপনি আপনার কাজ করুন। চুপচাপ দাঁড়িয়ে থাকুন। আমার স্বামী কিছু করেননি, ওনাকে আপনারা নিয়ে যাবেন না। থামুন। কোনটা যে আপনার স্বামী করেছেন তার সমস্ত প্রমাণ আমাদের কাছে রয়েছে। না, বাবাকে নিয়ে যাবেন না। আমার মা বাবা নির্দোষ, আমার আমার সব দোষ। আমার বাবা খুন করেননি, আমি খুনটা করেছি। এ কথা শুনে সকলেই একেবারে হাঁ করে দীপ্তি দেবীর দিকে তাকিয়ে রয়েছে। পুরো ঘরে একেবারে নিস্তব্ধতা বিরাজ করছে। তার মধ্যেই অনিরুদ্ধ নিজেই শিহরণ কাটিয়ে বলে উঠল, আপনি আপনার বাবাকে আড়াল করার চেষ্টা করছেন। আমরা আবার কি করে বলবো? আমরা তো এত কিছু জানি না। বাইরের একটা মেয়ে বাবার সঙ্গে কাজ করতো, তার বিষয়ে আমরা এত কিছু কি করে জানবো বলতে পারেন? আপনি আমাদের উপর এইভাবে জোর করতে পারেন না। আপনি আপনার কথাগুলো দীপ্তির মুখে বসাতে চাইছেন কেন? না, তুই থাম দাদা। না, থামবো কেন? আপনারা শুনুন, আমি কাউকে আড়াল করছি না, আমি সব সত্যি বলতে চাই, কিন্তু আমাকে একটা সুযোগ দিন। বেশ, তবে বলুন, আপনার এই অতিরিক্ত মেঘা ম্যাডামের প্রতি স্নেহবৎসল প্রেম নিয়ে কি বলতে চান? আমার আগেই সন্দেহ হয়েছিল, কিন্তু যথাযোগ্য প্রমাণ হাতে না পাওয়ার জন্য আমি আপনাকে দোষী সাব্যস্ত করতে পারছিলাম না। তবে এবার আশা করি সকলের কাছে সবকিছুই পরিষ্কার হয়ে গেছে। আর কুন্দবাবু তো এগুলো আগে থেকেই জানতেন। এবার কুন্দবাবু নিজের দোষটা স্বীকার করবেন নাকি এটাও আমাকে বলে দিতে হবে? আমি আমার চোখের সামনে আমার বাবা মার সম্পর্কটা ভাঙতে দেখেছিলাম। আমি আমি কিছুতেই এগুলো সহ্য করতে পারছিলাম না, কিন্তু আমার বাবার মুখের ওপর এই কথাগুলো বলার সাহস আমার ছিল না। তাই আমি ঠিক করেছিলাম মেঘা ম্যাডামের সাথে আরও ঘনিষ্ঠ হয়ে ওনার পছন্দ অপছন্দ দুর্বলতা এই সব কিছু আমি জানার চেষ্টা করব। এই কাজে আমি সফল হয়েছিলাম। তবে দাদার চোখে সেই সময় আমি অনেক ছোট হয়ে গেলেও পরে যখন দাদা আমার আসল মতলব বুঝতে পারে, তখনও আমার সাথে হাতে হাত মেলায়। জানেন, তারপর আমার কথাতেই ও বাড়ির সকলের সামনে আমাকে ক্রমাগত ঘৃণা করতে শুরু করে। এর ফলে সবার কাছে এটা খুব স্পষ্ট হয়ে যায় যে আমার সাথে মেঘা ম্যাডামের একটা খুব সুন্দর সম্পর্ক হলেও দাদার সাথে সেটা নয়। নিজের কলঙ্ক ঢাকতে দাদার উপর বাবা চাপ সৃষ্টি করতে থাকে। জানেন, দাদার জীবনে অন্য একটা নারী ছিল, কিন্তু বাবার জোরের কাছে ও কিছুতেই সেই মেয়েটাকে মর্যাদা দিতে পারেনি। মেঘা ম্যাডাম শেষের দিকে বাবাকে ভয় দেখাতে শুরু করেছিল। একদিন বাবার ঘরে টেলিফোন বেজে ওঠে। আমি দৌড়ে গিয়ে ফোনটা ধরি, আর তখনই ওপাশ থেকে মেঘা ম্যাডাম বলে ওঠেন বাবা এতদিন ওনার সঙ্গে যা ইচ্ছে তাই করেছেন, তবে এবার নাকি মেঘা ম্যাডামের বদলা নেওয়ার পালা। তাই এই বাড়িতে যদি যোগ্য মর্যাদা ওনাকে না দেওয়া হয়, তাহলে উনি বাবার নামে কলঙ্ক রটিয়ে দেবেন। জানেন, আমি খুব ভয় পেয়ে যাই। বাবা যদি মাকে ছেড়ে মেঘা ম্যাডামকে বাধ্য হয়ে বিয়ে করেন, তাহলে আমাদের সংসারটা যে একেবারে ভেঙে যেত। এগুলো ভাবতে ভাবতেই আমরা ঠিক করি মেঘা ম্যাডামকে আর বাঁচিয়ে রাখা যাবে না। কুন্দবাবু, এবার আপনার কথার উত্তরটা দিই। আমি যদি আপনার বোনের মুখে কথাটা বসাতাম, তবে অনেক আগেই আপনার বোনের উপর চাপ দিয়ে সমস্ত কথা টেনে বের করে আনতে পারতাম, কিন্তু ওনাকে মানসিকভাবে কোনো চাপ দেব না বলেই কিন্তু অতগুলো দিন আপনাদের সময় দিয়েছি। বাইরে পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, পালাবার চেষ্টা করে কোনো লাভ নেই। তাই নিজেদের দোষটা নিজেদের মুখে স্বীকার করে ফেলুন। হয়তো আইনের চোখে এতে আপনাদের অপরাধটা কিছুটা হলেও লাঘব হতে পারে। ওকে প্লিজ ছেড়ে দিন। প্রথম দিকে দাদা এসব করতে রাজি হয়নি,
কিন্তু পরে আমার চাপে পড়েই ওই কাজটা করতে রাজি হয়েছিল। এসব তুই কি বলছিস? তোকে মেঘা কত ভালোবাসতো। তুমি থামো বাবা, তুমি না ওই মুখে আর কোনো কথা বলো না। আমার তোমার সাথে কথা বলতে না ঘৃণা হয়, আমার ভাবতেই ঘৃণা হয় যে আমি তোমার মতো একটা মানুষের মেয়ে। তুমি জীবনে কখনো আমার মাকে বুঝতে পেরেছো বা বোঝার চেষ্টাটুকু কখনো করেছো? মানুষটা দিন রাত এই সংসারের জন্য খেটে খেটে মরে গেল, আর তুমি, তোমার মুখে কোনোদিনই সামান্য সুনামটুকু আমি শুনতে পেলাম না। আর ওই মেঘা ম্যাডাম কখনোই আমাকে আর দাদাকে ভালো অবধি বাসেনি। আসলে আমাদের দুজনকে হাতে রাখলে যে তোমার মনের গলিতে খুব তাড়াতাড়ি প্রবেশ করা যাবে, এটা তো উনি সহজেই বুঝে ফেলেছিলেন। তাই আমাদের হাতে রেখে বারংবার এই বাড়িতে আসা যাওয়া করেছেন। তুমি কি মনে করো বলো তো? আমরা এখনো সেই ছোট্ট আছি, যা বলবে যখন যেভাবে বোঝাবে তাই বুঝে যাব। নিজেদের বোধ বিবেচনা বলে আমাদের কিছু আছে বাবা? তোমাদের এই সমস্ত নোংরামি না আমি অনেক দিন ধরে সহ্য করেছি। মাকে আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু মা এতটাই নিরীহ যে সবটা দেখেও মা চোখ বন্ধ করে থেকেছে। বারংবার বলেছে তোমার মুখের ওপর যাতে আমি কোনো কথা না বলি তাহলে সংসারটা ভেঙে যাবে। তুমি এই বয়সে এসে মাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছো? কোথায় যাবে আমার মা, কোথায় যাবে? কিংবা আমরা যদি কিছু বললে তোমার চোখে খারাপ হয়ে যাই, তাই তুমি আমাদের দায়িত্ব তোমার ঘাট থেকে ঝেড়ে ফেলতে চাইছো? তখন আমাদের কি হবে বাবা? অথচ এত কিছু ভাবার পরেও একবারও মানুষটা নিজের কথা অব্দি ভাবেনি। এবার আপনি বলুন তো, আপনার বাবার এরকম একটা সম্পর্কের খবর আপনি ঠিক কবে থেকে জানতে পেরেছিলেন? 6 মাস আগের ঘটনা। সেদিন বাবার একটা জরুরি মিটিং ছিল। বাবা তাড়াহুড়ো করে বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যান। টিফিন বাক্সটা ভুলে খাবার টেবিলের ওপরই রেখে যান। এদিকে মা কিছুক্ষণ পরে খাবার টেবিলে এসে দেখেন বাবা টিফিনটা নেননি। মা তখন দাদাকে বলেছিল যে বাবার অফিসে টিফিনটা দিয়ে আসতে, কিন্তু দাদার তো কলেজ ছিল, তাই ও যেতে পারেনি। আমাকেই বাধ্য হয়ে যেতে হয়। অফিসে যখন পৌঁছই, অফিসের একজন কর্মচারী আমাকে একটা ঘরে বসতে দেন। জানেন, ওনারা অনেকেই তো চিনতেন না যে আমি কে। কিছুক্ষণ বসার পর আমি দেখতে পেলাম বাবার ঘর থেকে দুজন ভদ্রলোক ভ্রু কুচকে কি সমস্ত একটা আজে বাজে আলোচনা করতে করতে বাইরে বেরোচ্ছেন। তাদের একজনের বক্তব্য ছিল আমার বাবা নাকি কখনো কর্মঠ মানুষদের বেশি দাম দেন না। আমার বাবার নাকি চিরকালই রূপের প্রতি একটা মোহ রয়েছে। আরও কি সব অন্যান্য নোংরা নোংরা কথা বলছিলেন। আমি একদম সেগুলো সহ্য করতে পারছিলাম না। তার কিছুক্ষণ পরেই ওই মেঘা নামের মেয়েটির কথা আমার কানে যায়। তারপর বাকিদের কথাবার্তা জানেন তো, আমি বুঝতে পারি ওই মেঘার সাথে আমার বাবার কোনো একটা সম্পর্ক আছে। এর আগেও জানেন, মেঘা ম্যাডাম আমাদের বাড়িতে কিন্তু অনেকবার এসেছেন। যতবার মা বা আমরা কেউ মেঘা ম্যাডামের এপে যাতায়াত নিয়ে বাবাকে প্রশ্ন করেছি, বাবা ততবারই আমাদেরকে বুঝিয়েছেন যে মেঘা নাকি খুব গরিব ঘরের মেয়ে, ওর মা নেই, তাই নাকি আমাদের একটা পরিবারে এসে মেঘার অনেক ভালো লাগে। তারপর কিছুদিন যেতে না যেতেই আমিও মেঘা ম্যাডামের প্রতি কিছুটা নির্ভরশীল হয়ে পড়তে থাকি। মাঝে মধ্যে জানেন, মেঘা ম্যাডাম আমাদের বাড়িতেও আসতেন, এসে আমাকে কলেজের হোমওয়ার্ক করিয়ে যেতেন, কিন্তু আমাকে কাজ করিয়ে দেওয়ার পরই বাবার জন্য অপেক্ষা করতেন। মাঝে মধ্যে অফিস কামাই করে আমাদের বাড়িতে এসেও বসে থাকতেন। আমরা যখনই প্রশ্ন করতাম, বাবা নাকি অফিসে যেতে মানা করেছেন এটাই বলতেন। মেঘা ম্যাডামের ভাগের কাজটুকু নাকি আগেই করা আছে। এদিকে ধীরে ধীরে মেঘা ম্যাডাম আমার মায়ের জায়গা দখল করতে শুরু করেছিলেন। মাঝে মধ্যেই আমার বাবার পছন্দ মতো সব রান্না বান্না করে নিজেই নিয়ে আসতেন। আমার মা জানেন তো অনেক মানা করতেন, কিন্তু উনি কিছুতেই শুনতেন না। জোর করলে বলতেন আমার মায়ের নাকি বয়স হচ্ছে, শরীর খারাপ থাকে, তাই মা যেন আগুনের সামনে না যায়। জানেন তো, প্রথম দিকে না আমার খুব ভালো লাগতো। আমার মনে হয়েছিল উনি বোধহয় সত্যিই খুব ভালো মানুষ, আমার মায়ের জন্য এত ভাবছেন। আমি তো না বুঝে ওনাকে ভালোবাসতে শুরু করেছিলাম। কিন্তু মেঘা ম্যাডামের চক্রান্তটা যে এতটা নোংরা, সেটা অনেক আগেই আমার দাদা বুঝতে পেরেছিল। এই নিয়ে ওর সাথে আমার ঝগড়াও হতো। ও বারংবার আমাকে বোঝানোর চেষ্টা করেছে যে একটা মেয়ের কিছুতেই এরকম মাঝবয়সী একটা ভদ্রলোকের বাড়িতে আসা স্বাভাবিক নয়। কিন্তু আমি তোমার বাবাকে বিশ্বাস করতাম,
আমি জানতাম আমাদের সংসারটা খুব সুখী পরিবার, তাই এখানে কোনোদিনও কোনো দুর্ঘটনা ঘটতে পারে না। কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুই বাদ দিতে পারিনি। নিজেদের এলাকা থেকে বেরিয়ে যখন এই ঘুরতে যাওয়ার সুযোগটা হাতে এলো, তখন আমার মাথায় খেলল, এই সময় যদি কোনোভাবে মেঘা ম্যাডামকে সরিয়ে দিতে পারি, তাহলে কেউ জানতে পারবে না যে মেঘা ম্যাডামের সাথে আসলে ঠিক কী হয়েছিল। দেখুন, আমার একটা পুরনো আমলের টর্চের ভিতরে একটা ছুরি লুকিয়ে নিয়ে খুনের কাজটা আমি করেছিলাম। কিন্তু কিন্তু বিশ্বাস করুন অনিরুদ্ধবাবু, মেঘা ম্যাডামকে আমি ওভাবে বালির মধ্যে চাপা দিয়ে আসিনি। ওই কাজটার জন্য তো তারক রয়েছে। ভেতরে এসো তারক, সবকিছু স্বীকার করো। আবারও আমাদের সবাইকে চমকে দিয়ে তারকবাবু ভিতরে এসে বলতে শুরু করলেন। আসলে আসলে আমার হাতে যে ছুরি ছিল সেটা কুন্দু আর দীপ্তি দুজনেই দেখে নিয়েছিলেন। আমি গভীর রাতের দিকে একবার মেঘার ঘরে গিয়েছিলাম। গিয়ে দেখি মেঘা মেঝের উপরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, কারণ এই পুরো দোষটাই আমার উপরে আসবে। তাই আমি মেঘার বডিটা তুলে নিয়ে সমুদ্র তটে গিয়ে চাপা দিয়ে আসি, আর ঘরের মেঝেতে পড়ে থাকা সমস্ত রক্তের দাগ ভালো করে মুছে ফেলি। তারপর বাথরুমে গিয়ে কাপড় জামা সব ধুয়ে ফেলি। ব্যাস, আমার কাজ সমাপ্ত। পার্থবাবু, এবার আপনি আপনার কাজ শুরু করুন। এতগুলো মানুষের এতগুলো মুখোশের মাঝে কে যে কম দোষী আর কে বেশি সেটা বোঝা মুশকিল। তাই পুরো ঘটনাটাই আইনের হাতে তুলে দিয়ে সেদিন আমি আর অনিরুদ্ধ ওখান থেকে বেরিয়ে আসলাম। সত্যি, মানুষের জীবন বড়ই বিচিত্র। পাপ করার সময় হিসেব থাকে না, আর পাপস্খলনের ইচ্ছে থাকলে তার জন্য সময় থাকে না।